হ্যালো দর্শকগণ, বন্ধুরা। আজকে আমাদের ভূতের গল্পের সেশন চলবে। আমার বন্ধু ডক্টর ইন্দ্রনাথ ব্যানার্জি এক্ষুনি আসবেন এবং আমরা শুরু করব। আপনারা আনন্দ পাবেন। খুবই সুন্দর একটা ভূতের গল্প। আর আমাদের এটা ভূতের গল্প সিরিজের একটা এপিসোড। দেখুন এবার। হ্যালো ইন্দ্রনাথ, আছো? হাই, গুড মর্নিং। ক্যান ইউ সি মি? হ্যালো। Yeah, I can see you and I can hear you. ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। সুপ্রভাত, সুপরিভাত, হোয়াট এভার। হ্যাঁ। কি খবর? এই তো চলছে আর কি। ওয়ান্ডারফুল। আজকে বেশ রোদ্দুর টুদ্দুর বেরিয়েছে, তবে বেশ ঠান্ডা। এখানে তো বেশ ঠান্ডা। আচ্ছা, তোমার ওখানে কেমন? এখানে মানে কোথায়? তুমি এখন কোথায়? দিল্লিতে তো? আমি তো দিল্লিতে, বাট ইউ সেড এখানে বেশ ঠান্ডা, তো এখানে মানে কোথায়? আমি জয়পুরে আছি এখন। আচ্ছা, জয়পুরে। ওয়াও, জয়পুরে তো বেশ ঠান্ডা হবে। আচ্ছা আচ্ছা। সো জয়পুরেই থাকো? হ্যাঁ, আমার বাড়ি জয়পুরেই। তবে আচ্ছা। আমি মানে কাজের সূত্রে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর কি। মানে যেমন বিহার হলো, ঝাড়খণ্ড হলো, হুম কখনো হুম। কখনো পশ্চিমবঙ্গেও যাই, আবার অন্যান্য শহরেও যাওয়া হয় কখনো কখনো, আচ্ছা। এইভাবে। তবে মেনলি মানে গ্রামের দিকে বা ছোট শহর এগুলো ঘুরি আর কি। মেনলি এইটাই হয় আমাদের। তো কাজের সূত্রে মানে কি তো ডাক্তারির কাজ? এইভাবে, হ্যাঁ, মানে এক হিসেবে বলতে গেলে যে এটা মানে আমি বলতে ভালোবাসি যে এটা হচ্ছে হোলসেলের ডাক্তারি আর কি। মানে পাইকারি হারে ডাক্তারি বলতে পারো। হ্যাঁ। পাবলিক হেলথকে আর কি বলা যেতে পারে? গণস্বাস্থ্য যদি বলি, তো তাহলে পরে তো সবার স্বাস্থ্য একসঙ্গে ডিল করার ব্যাপারটা থাকে। তো হুম হুম। সেই সূত্রে বলা যেতে পারে যে এটা একটা মানে আহ, গণ ডাক্তারি বা পাইকারি হারে ডাক্তারি বা হোলসেল লেভেলে ডাক্তারি। কেননা আমার যেটা কাজ সেটা হচ্ছে বিভিন্ন স্বাস্থ্য যে প্রোগ্রামগুলো ভারত সরকার চালায় বিভিন্ন জায়গায়, হুম। তো সেগুলোর ব্যাপারে ভারত সরকারকে অ্যাডভাইস করা, হুম। তাদেরকে বলা যেটা আমার মানে বিভিন্ন জায়গায় আমার টিম আছে। তো এই টিমের লোকজন ওখানকার লোকাল যে হেলথ সেন্টার গুলো রয়েছে ইত্যাদি ইত্যাদি এদেরকে সাহায্য করে প্রোগ্রামটাকে আরো ভালোভাবে চালানোর জন্য। তো ও, তো এত ঠান্ডায় কাজটা এই পাখা? নিয়েই আর কি। তো হ্যাঁ, এত ঠান্ডায় পাখা? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যে ঘরটায় বসে আছি এটাতে হুম। আরেকটা জানলা টানলা কিছু নেই। আর ও, ইনফ্যাক্ট আমি ভাবছিলাম এটা অফ করব। এটা মানে আগে থেকেই অন করা রয়েছে, দাঁড়া অফ করে দিই এটাকে। আচ্ছা আচ্ছা। না, নিচে এবারে। তো এটা কি ল্যাপটপের থ্রু দিয়ে করছো? আসলে মানে এটা আমার আচ্ছা হ্যাঁ, ল্যাপটপের থ্রু দিয়ে করছি। আচ্ছা। তো এটা যে একটুখানি ল্যাপটপটা যদি মুভমেন্ট করে, ইফ ইউ ক্যান জাস্ট পুট ইউর ফেস মোর প্রমিনেন্ট, কারণ ওপরটা বেশি আসছে, ফেসটা কম আসছে। হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। গ্রেট। ফ্যান্টাস্টিক। তো আমি এটা তো আর কি ভাবলাম মানে যে গভর্নমেন্টকে? মানে হ্যাঁ একটু ব্যাকগ্রাউন্ড থাকলে বেটার। যাই হোক। হ্যাঁ। তো গভর্নমেন্টকে আর কি মানে অ্যাডভাইস করা, মানে কোনো প্যানেলে আছো?
হ্যাঁ, কি বলছিলে? গভর্নমেন্টকে অ্যাডভাইস করে মানে কোনো প্যানেলে না, আছে? এটা অ্যাকচুয়ালি না, এটা একটু অন্যরকম ভাবে হয়। এটা অ্যাকচুয়ালি এটার জন্যে মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এজেন্সি কাছে সাহায্য চাওয়া হয়। যেমন হুম এই ক্ষেত্রে বিহার গভর্নমেন্ট, ঝাড়খণ্ড গভর্নমেন্ট বিল গেটস ফাউন্ডেশনকে মানে সাহায্য চেয়েছিল। সেটা অনেকদিন আগে, মানে ওই প্রজেক্টটাই কন্টিনিউ করছে। তো তারা একটা মানে অপারেটিং এজেন্সি কে এর দায়িত্ব দেয় এবং টাকা দেয়। তো তারা আমাদের মতো লোককে এমপ্লয় করে। তো এটা এইভাবে হয়। তো মানে বিল গেটস ফাউন্ডেশনের টাকা বেসিক্যালি, আর হুম পিরামল ফাউন্ডেশন বলে একটা মানে অর্গানাইজেশন আছে যারা অলরেডি বিহারে কাজ করছে। তো হুম হুম তাদেরকে এই কন্ট্রাক্টটা দিয়েছে যে বিহার গভর্নমেন্টকে এই ব্যাপারে হেল্প করো। তো অরিজিনালি এটা যেটা হয়েছিল যে মানে বহুকাল আগে 2010-10-এর কথা। তো তখন নীতিশ কুমারজি আহ, আর মানে সেই সময় যে এর সঙ্গে এই ব্যাপারে মিটিং করেছিল এবং বলেছিল যে বিভিন্ন যে হেলথ কন্ডিশন তাতে মানে সেগুলো ঠিক করবার জন্য আমাদের হেল্প করো আর কি। তো হুম তার মধ্যে একটা ম্যাটার্নাল চাইল্ড হেলথের ব্যাপার ছিল, মানে ম্যাটার্নাল মর্টালিটির ব্যাপারটা ছিল। আর এছাড়া দুটো কমিউনিকেবল ডিজিজও ছিল, যেমন কালাজ্বর। কালাজ্বর সেই সময় বিহারে বেশ খারাপ অবস্থা ছিল। তো হুম হুম। ওইটার জন্য একটু অ্যাডিশনাল হেল্প বিল গেটস ফাউন্ডেশনের থেকে চেয়েছিল। আচ্ছা তো আচ্ছা। এইভাবে এটা শুরু হয়। তারপরে কালাজারের কাজ মোটামুটি ভালো হওয়াতে এরা বলে যে তোমরা ফাইলেরিয়াসিস, বাংলায় যেটাকে আমরা গোদ বলি, ওই রোগটাও তোমরা মানে টেক আপ করো আর কি। তো বছর চারেক হলো এটাও আমরা টেক আপ করেছি, কাজকর্ম ভালোই চলছে। হুম এরপরে এখন কথাবার্তা চলছে যে ম্যালেরিয়াও না হবে, ম্যালেরিয়া টিবি এই দুটো না হবে। দেখা যাক কি হয়। তো আমার কাজটা মোটামুটি এইভাবেই আর কি। তো আচ্ছা। ধরে তো নাও ওরা কি শুধু 1998 থেকে ডাক্তারদের, এইভাবেই কাজ ওরা কি করছি। শুধু ডাক্তারদের এমপ্লয় করে না অন্য অ্যাক্রস দ্য বোর্ড আরো অনেক প্রফেশনালদের এমপ্লয় করে? অনেক প্রফেশনাল এমপ্লয় করে, মানে ডাক্তারের সংখ্যা বলতে গেলে কম, কেননা আচ্ছা। ডাক্তারের রোল মেনলি হচ্ছে মানে টেকনিক্যালি সব ঠিক আছে কিনা এইটা গাইড করা। হুম এখন হুম এই ধরনের প্রোগ্রামে যেমন আহ, এক তো হচ্ছে যে ইমপ্লিমেন্টার বা মানে লোয়ারে আমরা নর্মালি ম্যানেজমেন্ট গ্রাজুয়েট বা মানে ভালো ব্যাকগ্রাউন্ডের কোনো গ্রাজুয়েট, এই ধরনের পোস্ট গ্রাজুয়েট এই ধরনের লোক নেওয়া হয় যাদের এতে এক্সপিরিয়েন্স আছে। এছাড়া যেমন ধরো স্ট্যাটিস্টিশিয়ান, এপিডেমিওলজিস্ট এই ধরনের লোকও নেওয়া হয়। আবার যেরকম যারা মানে কমিউনিকেশন স্পেশালিস্ট, কমিউনিটি স্পেশালিস্ট এই ধরনের লোকও নেওয়া হয়। কেননা এই ধরনের প্রোগ্রামে একটা মানে বিরাট কম্পোনেন্ট যেটা আমরা কমিউনিটাইজেশন, প্রসার করা, তাদের হুম। বোঝানো। তো সেটা তো আবার ডাইরেক্টলি হবে না, সেটার জন্য তোমাকে পঞ্চায়েতের থ্রু দিয়ে যেতে হবে বা কোঅপারেটিভ সেলফ হেল্প গ্রুপের থ্রু দিয়ে যেতে হবে। তো এদেরকে অ্যাপ্রোচ করা এবং এদের সঙ্গে আলোচনা করা ইত্যাদি, এইটা এই কাজের জন্য যারা কমিউনিকেশনের স্পেশালিস্ট বা সোশ্যাল ওয়ার্কের স্পেশালিস্ট তাদেরও নেওয়া হয়। তো এই ধরনের মানে একটা মানে মাল্টি ট্যালেন্টেড টিম বলতে পারো। এছাড়া বুঝলাম। হায়ার ম্যানেজমেন্টের জন্য যারা মানে ম্যানেজমেন্ট খুব যাদের ইয়ে রয়েছে এই ধরনের লোকও না হয় আর কি। হুম হুম। ইন্টারেস্টিং। তো বেসিক্যালি এই হচ্ছে সেটা। তাহলে আজকে আমাদের শুরু করা যাক ভূতের গল্প, যে আমাদের দুজনের হ্যাঁ, অভিজ্ঞতা হয়েছে। আমাদের দুজনের অভিজ্ঞতা, পার্সোনাল অভিজ্ঞতা আর কি। তো তুমি শুরু করো গল্পটা, যেভাবে তুমি দেখেছো ভূতের যে অভিজ্ঞতাটা হয়েছে সেই জন্য এখানে ডিসক্রাইব করে বলো। হুম। আচ্ছা, প্রথমে মানে জাস্ট শুরু করবার আগে মানে ভয়েস মডিউলেশন ইত্যাদি শোনা টোনা ঠিক মতো যাচ্ছে? কোনো অসুবিধা নেই তো? কোনো না অ্যাডজাস্টমেন্ট না, দরকার নেই? কোনো অসুবিধা নেই, ঠিক আছে, খুব ভালো আছে। আচ্ছা। তা এখন জীবনে ছোটবেলা থেকেই অনেক জায়গায়
থাকবার সুযোগ হয়েছে, অনেক লোকের সঙ্গে ইন্টারাক্ট করবার সুযোগ হয়েছে। পরবর্তীকালে মানে এডুকেশন লাইফেও শিক্ষা যখন নিয়েছি, সেই সময়তেও অনেক বিভিন্ন জায়গায় থেকেছি, বিভিন্ন লোকের সঙ্গে ইন্টারাকশন হয়েছে এবং কাজের সূত্রেও তাই হয়েছে। তো এর ফাঁকে ফাঁকে অনেক রকম এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক রকম অভিজ্ঞতা হয়েছে। তো এই অভিজ্ঞতাগুলো মধ্যে এরকম অনেক কিছুই আছে যেটা আপাতভাবে মানে ভৌতিকভাবে বা মানে ফিজিক্যালি সেটা এক্সপ্লেন করা যায় না। আমি নিজে একজন সায়েন্সের ছাত্র এবং সায়েন্সেই কাজ করছি। তো আমি নিজেও এই অনেক ঘটনা যেগুলো ঘটেছে এগুলো ঠিক একটা এক্সপ্লেনেশন পাইনি, বা এটার কোনো মানে এটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটার কোনো এক্সপ্লেনেশন বা এটার কোনো মানে কেউ আমাকে বুঝিয়েও দিতে পারেনি যে এরকম কেন হয়েছে। তো অনেকে এটা বলেছে যে আসলে তুমি বড় বেশি কল্পনা প্রবণ, তোমার ইমাজিনেশন খুব ভিভিড, সেই জন্য হয়তো হতে পারে যে তুমি এরকম ভাবে তোমার তুমি পারসেপ্ট করেছো বা তোমার পারসেপশনটা বেশি ভিভিড, সেই জন্য তোমার পারসেপশনের মধ্যে দিয়ে তুমি এগুলো দেখেছো। আবার আমার অনেক অ্যাস্ট্রোলজার বন্ধু আছে দু একজন, তো তারা বলেছে যে ভাই তোমার যে মানে প্ল্যানেটারি পজিশনস, তাতে তোমার এই ধরনের এক্সপিরিয়েন্স হওয়া একটা স্বাভাবিক ব্যাপার এবং অনেক সময় তোমার এরকম এক্সপিরিয়েন্স হবে। তবে একটা জিনিস, যে এই এক্সপিরিয়েন্স কোনো কখনো তোমাকে ক্ষতি করবে না, তোমার এর থেকে কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, এটা ভেবে অনেক নিশ্চিন্ত। তো এইভাবে বেশ কিছু এক্সপিরিয়েন্স আমার হয়েছে। তো সেইটাই তার মধ্যে থেকেই একটা এখন বলছি। তো এরকম বেশ কয়েকটাই আছে যেগুলো বিভিন্ন লাইফে আমার সময় হয়েছে। তো আজকে যে ঘটনাটা যেটা বলবো, এটার মানে এটা যে শুরু যখন হয়েছিল তখন আমি বেশ ছোট ছিলাম, এবং এটার জের টেনে তারপরে মানে পরবর্তীকালেও এইটার একটা রেশ রয়ে গিয়েছিল। তো সেটা আজকে বিস্তারিতভাবে ডেসক্রিপশনে বলবো। তো এর শুরু যখন আমি বেশ ছোট, স্কুলে পড়ি, জামশেদপুরে আমরা থাকতাম। আমার বাবা টাটা মোটরস, যেটা এখন টেলকো তখন ছিল, এখন টাটা মোটরস, তো সেখানে আমার বাবা কাজ করতেন এবং আমরা ওখানকার কলোনিতে থাকতাম। তো ওইখানে কাছাকাছি আরেকটা কোম্পানি ছিল যেটার নাম ছিল টিনপ্লেট, টিনপ্লেট কোম্পানি অফ ইন্ডিয়া। ওটাও তো টাটারি কোম্পানি? সেখানে আমার, সরি, ওটাও টাটারি কোম্পানি? টিন প্লেট কোম্পানি অফ ইন্ডিয়া ইজ অলসো টাটা কোম্পানি। হ্যাঁ তখন ওটা আলাদা ছিল, তখন ওটা শাহওয়ালেসের মালিকানা আচ্ছা। ছিল। এখন এইটি 81 82 তে ওটা টাটা স্টিল নিয়ে নেয়। যাই হোক, তো এখন ওইখানে ওদেরও একটা কলোনি ছিল, এবং সেই কলোনিটা বহু পুরনো, মানে এই কোম্পানিটাও প্রায় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় মানে শুরু হয়েছিল। তো ওদের যে কোয়ার্টার ফার্টার গুলো ছিল সেগুলো সেই সময়কারই কোয়ার্টার ছিল। তো ওই টিন প্লেটে কলোনিতে আমার মায়ের এক গ্রামতুতো পিসিমা থাকতো। তাকে আমার মা মণি পিসিমা বলতেন, এবং তার যে হাজবেন্ড অর্থাৎ পিসমশাই, তিনি তখন টিন প্লেট কোম্পানি অফ ইন্ডিয়াতে একটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করতেন। তার কিছুদিন পরে উনি রিটায়ার করবেন এরকম। তো ওনাদের বাড়িতে আমরা প্রায় যেতাম। আর ওনাদের যে মানে যেটা কোয়ার্টার যেটা ছিল আর কি, সেটা বেশ পুরনো, এবং মানে তাতে দুটো তিনটে বেশ বড় ঘর। ন্যাচারালি ওরা মানে পরিবারও খুব বড় ছিল না, তো সেই জন্য একটা দুটো ঘর তো আনইউজডই থাকতো, দুটো তিনটে ঘরে ওরা থাকতো। তারপরে সেই পুরোনো আমলের রান্নাঘরটা অনেক দূরে গিয়ে উঠোনের পেছন দিকে, বাথরুম গুলো পেছনে। আর লাইটের ফিটিংও সেরকম স্ট্রং ছিল না, তখনকার দিনে তো এমনিই ছিল না, এটা 1970s এর কথা বলছি। তো সেই জিরো পাওয়ারের লাইট লাগানো, তো পুরো ব্যাপার এরকম একটা অ্যাটমসফিয়ার ছিল। আর এই বোটগা তো বোটগা ওদের সুইচ, একটা, আর বোটগা বোটগা সুইচ, সরি, ওই বোটগা বোটগা সুইচ। হ্যাঁ 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 হ্যাঁ, ওরকম মানে বড় বড় সুইচ, তাতে ওই পিতলের সুইচ বোর্ডে পিতলের সুইচ লাগানো, আর সেই মানে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প যেগুলোকে বলে আর কি, মধ্যে ইয়ে দেওয়া, ফিলামেন্ট দেওয়া, আর সেগুলো মানে খুব কম পাওয়ারের। তো
সেই জ্বলছে, এরকম ধরনের, সে পুরোনো আমলের এই ধরনের একটা ইয়ে। তো ওদের একটা ঘর ছিল যেটার মধ্যে মানে অনেক পুরনো জিনিস রাখা থাকতো। এখন অনেক দিন হয়ে গেছে ওখানে ওরা আছে, ন্যাচারালি অনেক জিনিস একাঠা হয়ে গেছে। তো এইভাবে ওখানে অনেক কিছু জিনিস টিনিস ছিল পুরোনো আমলের। তো আমার ওগুলো দেখতে খুব ভালো লাগতো আর কি। তো একবার ওরকম দেখছি যে একটা ঝুড়ির মতো, সেটার মধ্যে অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটা আহ দেব সাহিত্য কুটিরের একটা বহু পুরনো পুজো বার্ষিকী। তো অলোকনন্দা বলে নাম, এটা হয়তো জানো, অনেকেরই জানা আছে যে দেব সাহিত্য কুটির বেশ কিছুদিন আগে থেকে, মানে 1930s এর থেকে প্রায় ওরা মানে প্রতি বছর পুজোর সময় একটা করে গল্পের সংকলন বার করতো, যেটার মধ্যে মানে সেই সময়কার যারা নামী যারা অথর ছিল, যারা লেখক ছিল, তাদের গল্প ওর মধ্যে দেখলাম যে এটা 1960s এর হবে। অলোকনন্দা বলে নাম। তো মানে ওই মণি দিদা, আমি তো মণি দিদা বলতাম, তো তার যে ছেলে বাচ্চু মামা, সে বললো যে আরে এর মধ্যে খুব ভালো ভালো গল্প আছে, এর মধ্যে ভূতের গল্পও আছে, তো এটা নিয়ে যাও, এটা তোমার খুব ইন্টারেস্টিং লাগবে। তো এখন ওরকম একটা জায়গা থেকে এরকম একটা বই বহু পুরনো পাওয়া এবং নিয়ে আসা আমার বেশ একটু মানে মিস্টিরিয়াস লেগেছিল আর কি তখন। তো যাই হোক, তো বইটা তো আমি নিয়ে আসি, এবং তখন মানে জাস্ট বাংলা পড়তে শিখেছি একটু একটু। তো আস্তে আস্তে চেষ্টা করে বইটা মানে গল্পগুলো আমি পড়ছিলাম আর কি, পড়তে আরম্ভ করলাম। তো তার মধ্যে একটা গল্প ছিল গোলাপ মঞ্জিলে এক রাত। হুম। তো লেখকের নাম আর এখন মনে নেই, তবে নরেন্দ্রনাথ মিত্র বা এই ধরনের কারুর ছিল, আমার এক্স্যাক্টলি এখন আর মনে নেই। তো এখন জেস্ট বা থিম যেটা, সেটা হুম। হচ্ছে যে দক্ষিণ কলকাতায় একটা খুব বড় বাড়ি, আর হুম। সেখানে একটা একান্নবর্তী পরিবার থাকে। তাদের মানে মেট্রিয়ার্ক পেট্রিয়ার্ক এবং বেশ কয়েক ভাই, তাদের ছেলেপিলে ইত্যাদি, এরা সব থাকে ওখানে। আচ্ছা, এখন এদের মধ্যে এরকমও একজন থাকে যে যে আনম্যারিড, এখন রিটায়ার্ড বয়স্ক মানুষ, কারুর কিরকম ভাবে ওদের আত্মীয় হবে, এবং সে মানে মানে আশ্রয় নিয়েছে এরকম। ধরে নেওয়া গেল তার নাম বিরূপাক্ষ বাবু। আগে চাকরি করতেন, এখন রিটায়ার করেছেন। তো উনি, ওনার মানে মেনলি যেটা কাজ ছিল সেটা হচ্ছে যে বাড়ির বাচ্চাদের ইকাঠা করে তাদের পড়ানো, মানে বিকেলে তাদের হোমওয়ার্ককে সাহায্য করা, পড়তে সাহায্য করা। এছাড়া বাড়ির যদি ছোটখাটো কিছু কাজ ফাজ থাকতো উনি সেটা করতেন। তো এরকমই একদিন উনি পড়াতে বসেছেন, বাইরে খুব বৃষ্টি পড়ছে, হ্যাঁ, আর আলো চলে গেছে। তো মানে সব লণ্ঠনের আলোয় এরা সব বসে পড়ছে। তো বলছে যে কাকা আজকে আর পড়তে ভালো লাগছে না, তুমি একটা গল্প বলো। তো বলছে যে আচ্ছা ঠিক আছে, গল্প বলবো। তো কিরকম গল্প তোমরা শুনতে চাইছো? তো বলে আজকে এরকম বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, চারিদিকে অন্ধকার, তো এর মধ্যে ভূতের গল্পটাই বেশ ভালো লাগবে আর কি। তো বলে যে দেখো, দেখে নাও বাপু তোমরা, আমি তো ভূতের গল্প তো আমি বলবো, কিন্তু তোমরা কিন্তু ভয় পেতে পারবে না, ভয় পেলে কিন্তু সেটা তার জন্য আমি দায়ী নই। তারপরে তোমার মা বাবারা এসে বলবে যে ভাই আপনি কি বলেছেন, বাচ্চা ভয় পাচ্ছে, এই সমস্ত জন্য কিন্তু আমি দায়ী হতে পারবো না। বলে না না না, আমরা সেরকম কিছু আপনাকে বলবো না, আপনি বলতে পারেন। তো বৃষ্টির বললো যে সন্ধ্যা, বৃষ্টির সন্ধ্যা আর ভূতের গল্প আর চা আর মানে তেলে ভাজা, বাঙালির স্বাদ। এটা মানে প্রায় একটা ক্লিশে হয়ে গেছে, কিন্তু মানে এটা তো আমি গল্পের কথাই বলছি, মানে হ্যাঁ। গল্পটা যেরকম পড়েছি সেইটারই ডেসক্রিপশন দিচ্ছি আর কি। হুম। তো যাই হোক, তো এখন বললো যে দেখো এটা আমার লাইফেই ঘটেছিল, এবং তখন আমরা স্টুডেন্ট, আমি কলেজে পড়ি, হস্টেলে থাকি, এবং আমাদের হস্টেলের ঘরে আরো তিনজন ছিল, আমরা চারজন ঘরে থাকতাম।
এটা মানে কলকাতার স্ট্যান্ডার্ড হস্টেলের ব্যবস্থা। মানে ইনফ্যাক্ট আমিও যখন হস্টেলে থেকেছি তখনও এরকমই ছিল, যে চারজন একটা বড় ঘরে চার কোণে চারটে চৌকি দেয়া থাকতো, তার উপরে থাকতো। তো মেস বাড়ি, এরকম এদের মেস বাড়ি। টাইপের আর কি। তো হ্যাঁ, এটা বলছে যে হস্টেলে, মানে কলেজের হস্টেলেও ওই একই অ্যারেঞ্জমেন্ট হতো। সেই। তো তো যাই হোক, তো এখন এ বলছে যে আমরা তো চার বন্ধু ওখানে থাকতাম। তো এখন একবার ছুটি হবে, তো শীতের ইয়ের ছুটি, পুজোর ছুটি হবে। তো বলে আমরা ডিসাইড করেছি যে আমরা এবারে বেড়াতে যাব সবাই মিলে। তো তখন ওদের মধ্যেই একজন সে বলেছে যে বেড়ানোটা এবার একটু অদ্ভুত টাইপের হবে, একটু অন্যরকম ধরনের। তো বলে কিরকম? তো বলে যে আমরা একদিন এমনি বেরিয়ে পড়বো জিনিসপত্র নিয়ে, আমাদের কোনো ঠিক করা থাকবে না যে আমরা কোথায় যাব বা কি করব বা কতদিন থাকবো এটসেট্রা। আমরা একটা ফিক্স করে নেব, ওখানে গিয়ে স্টেশনে গিয়েই যে যেরকম আমাদের মনে হবে সেরকম আমরা করে নেব। তো বলে ভাই খুব ভালো কথা, তো চলো। তো যেদিন ছুটি হয়েছে তার পরের দিন এরা সব জিনিসপত্র নিয়ে দুপুরবেলা নাগাদ হাওড়া স্টেশন পৌঁছেছে। তখন হাওড়া স্টেশনে তখন দেখে বানারস এক্সপ্রেস ছাড়ছে। তো বানারস এক্সপ্রেস বলে, যখন বানারস এক্সপ্রেসই সামনে পেয়ে গেছি আমরা, তো আমরা বানারসই যাব। এখন গল্পের ডেসক্রিপশন থেকে যা বুঝছি বা মানে ডেটের হিসেবে যা বুঝছি, যে এটা 1920s এর কথা হবে রাফলি। তো তখনকার দিনে তো ট্রেনে অত ভিড় হতো না, মানে জায়গা বসার জায়গা পাওয়া যেত, এরকম অবস্থাই হতো। তো এরা মোটামুটি সবাই মিলে জিনিসপত্র নিয়ে ট্রেনে উঠে পড়েছে। তো ট্রেন তো আলটিমেটলি বানারস পৌঁছেছে তারপরের দিন সকালবেলা গিয়ে। তো এরা বানারসে নেমে স্টেশনে বেরিয়েছে, স্টেশনে বেরিয়ে একটা টাঙা ভাড়া করেছে, টাঙা ভাড়া করে বলেছে যে এখানে থাকবার জায়গা যেখানে আছে এরকম কোনো জায়গায় নিয়ে চলো, যেটা মানে মোটামুটি সস্তার মধ্যে থাকার জায়গা। তো টাঙাওয়ালা ওদের নিয়ে রওনা হয়েছে। তো বলছে যে মোটামুটি শহরের বাইরের দিকে, মানে শহর থেকে একটু ছাড়িয়ে আর কি, একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। তো বলছে যে সামনে একটা বিশাল বাড়ি, মানে চারতলা, বেশ বড় একটা বাড়ি আর কি। তো এরা বলছে টাঙাওয়ালাকে যে ভাই তুমি কি আমাদের কোনো রাজা মহারাজা পেয়েছো যে এরকম জায়গায় নিয়ে এসছো? আমরা তো মানে কম পয়সার কথা বলেছিলাম। তো বলছে বাবুজি, এটা আসলে সেরকম কিছু নয়। এই বাড়িতে কেউ থাকে না, এটা কোনো নবাবের বাড়ি। আর উনি এখানে থাকেন না অ্যাকচুয়ালি। তো এই বাড়ির যে কেয়ারটেকার সে আমার পরিচিত এবং তার অবস্থা খুব ভালো নয়। তো সে এরকম ভাবে ইনফর্মালি ঘর ভাড়া দেয়। এবং বুঝতেই পারছেন যে যেহেতু এটা মানে কোনো ফর্মাল হোটেল নয় বা সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই, তো ভাড়া অনেক কম, সেই জন্য আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। তো বলছে বাহ, তুমি তো বেশ বুদ্ধিমান লোক। তো বলছে ঠিক আছে। তো নিয়ে গেছে মধ্যে। তো নিয়ে যাওয়ার পরে ওখানে রিজভি বলে সে যে কেয়ারটেকার, সে এসছে, এসে ওদের জিনিসপত্র নামিয়েছে টামিয়েছে। তো বলছে যে দেখো আমাদের খুব বেশি জায়গার দরকার নেই, আমাদের একটা ঘর খুলে দাও এখানে, তো সেটাতেই হবে। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো ওরা দেখছে যে নিচের তলাটা মোটামুটি পরিষ্কার করা আর কি, ওই জায়গাটা মানে ঘরটার গুলো ঠিক আছে কন্ডিশন। আর উপরের অবস্থা দেখে মনে হচ্ছে যে ওটা খুব মানে ভালো অবস্থা নয় আর কি, যে পুরনো, আম, ওটার অনেকটা মানে সেরকম ভাবে মেনটেনেন্স হচ্ছে না, এই ধরনের জায়গা। তো তখন যে রিজভি যে মানে কেয়ারটেকার সে বলছে যে দেখুন, আসলে এটা একটা একজন নবাবের এটা বাড়ি। আর ওনার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে লখনৌতে, উনি লখনৌতেই থাকেন। আর এখানে ওনাদের কিছু জমি জায়গা আছে, তো সেই হিসেবে এখানে বাড়িটা করা আছে। তো বলছে না, ওটা ওনার পূর্বপুরুষের বাড়ি, ওনার খুব বেশি ইন্টারেস্ট এতে নেই। আর উনি মানে বছরে দু বছরে একবার আসেন কি আসেন না এরকম, তাও গত এক দেড় বছর উনি আসেননি। তো বলছে যে এমনিতেও উনি আসেন না, তবে যদি এসে যান, তো বলছে যদি এসে যায় তাহলে কি হবে? তো বলছে যে আরে সে আপনি কিছু ইয়ে করবেন না, উনি খুব ভালো লোক, এমনিতে কিছু মাইন্ড করবেন না। আর দ্বিতীয়ত এখন তো দেখতেই পাচ্ছেন এই অবস্থার মধ্যে তো উনি কি করে এসে উঠবেন, উনি যদি আসেনও তো অন্য জায়গায় উঠবেন। আর আহ, খুব বড় জোর আপনার এই বাড়ি হয়তো এসে ভিজিট করে যাবে। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো তখন ওদের মানে এই করতে করতে সব করতে করতে দুপুর পেরিয়ে গেছে আর কি।
তো এরা তো স্টেশন থেকেই খেয়ে বেরিয়েছিল, তো দুপুরে আর খাওয়ার দরকার হয়নি। তো তখন এই মানে ওরা বসেছে ঘুরছে টুরছে, বলে আজকে আর আমরা বেরোবো না, আজকে আমরা টায়ার্ড, আজকে আমরা রেস্ট নিয়ে নিই, কালকে আমরা টাঙা ভাড়া করে সব মানে বিশ্বনাথ মন্দির, তারপরে বিএচইউ, তারপরে সারনাথ, কাঙ্খাল, এগুলো আমরা ঘুরে পরে দেখবো। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো এরা রেস্ট করছে, এই করতে করতে ঘুমিয়ে পড়েছে। তো সন্ধেবেলা ঘুম ভেঙেছে যখন, তো তখন সে রিজভি যে কেয়ারটেকার, সে এসে বলছে যে বাবু, আপনাদের আমি চা আর খাবার এনে দিচ্ছি, কেননা এটা দেখতেই পাচ্ছেন নির্জন জায়গা, আশেপাশে খুব বেশি খাবারের জায়গা ফায়গা নেই। তো সন্ধে হওয়ার আগেই আমি আপনাদের খাবার এনে দিচ্ছি। দ্বিতীয়ত এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই, এখানে মানে লণ্ঠন, কুপি, এই সমস্তই জানানো হয়। তো আপনারা রাত্রিরে খেতে আপনাদের অসুবিধা হবে, তাই খাবার আমি এনে দিচ্ছি। তো খাবার এনে দিয়েছে। এরা মানে সন্ধ্যে হতে হতেই খাবার খেয়ে নিয়েছে। আচ্ছা, তখন একটু পরে রিজভি যে কেয়ারটেকার, সে এসে বলছে যে বাবু, একটা খুব আহ, বাজে ব্যাপার হয়েছে। তো বলছে কি বাজে ব্যাপার? তো বলছে যে আমার বাড়ি থেকে খবর এসছে যে আমার বাচ্চার খুব শরীর খারাপ, তো আমাকে একবার বাড়ি যেতে হবে। তো বলে যে আমি চেষ্টা করব রাত্রিরে এসে যাওয়ার, আর যদি আমি নাও আসি কোনো অসুবিধা নেই, আপনারা তো রয়েছেন এখানে, খুব সেফ জায়গা, আর তারপরে আপনারা তো সব মানে ইয়াং মেল, তো কোনো সেইভাবে অসুবিধা নেই, আর এখানে আপনারা থেকে যাবেন, আমি ভোর হতে হতেই এসে যাব। তো বাচ্চার এক্স্যাক্টলি কি হয়েছে আমি জানি না, এখন কতক্ষণ লাগবে এটসেট্রা, এই বলে। তো বলছে আচ্ছা ঠিক আছে যাও, তো তবে কালকে সকালে তাড়াতাড়ি এসে যেও। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো এই বলে রিজভি তো চলে গেছে। তো এরা, এদের মধ্যে একজন বলছে যে ভাই, এটা তো মানে কিরকম হলো, হতে পারে যে আমরা কোনো বিপদ বিপদ হয়ে যায়। বলে আরে না, কি হবে, তো দেখাই যাচ্ছে এটা পুরনো বাড়ি, আর যা যা বলছে এটা তো মানে অথেন্টিক মনে হচ্ছে, এখন অবধি তো কেউ আসেনি, আর যদি কেউ আসেও তো আমরা ম্যানেজ করে নেবো, আমরা ইয়াং ছেলে, কলেজের ছেলে, কি আছে। বলছে ঠিক আছে। এই করতে করতে রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, হঠাৎ ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে দেখে যে ওখানে মানে বাড়িটার মধ্যে বেশ আলো ফালো রয়েছে, মানে আলো কেউ লাগিয়ে দিয়ে গেছে, আর বেশ লোকজন হাঁটাচলা করছে একটা। তখন ওরা উঠে ঘর থেকে বাইরে বেরিয়েছে, বাইরে বেরিয়ে দেখে যে এক কোণে ওখানে রান্না ফান্না চলছে। হ্যাঁ, আর বেশ কিছু লোক দৌড়দৌড়ি করছে, জল টল ভরছে, হ্যাঁ মানে ব্যবস্থা ব্যবস্থা করছে আর কি, এরকম। আর উপরের ঘরগুলো মানে উপরের কিছু কয়েকটা ঘরও পরিষ্কার পরিষ্কার করেছে, সেগুলো সেখানেও আলো টালো জ্বলছে। তো ওরা ভাবছে যা, আমাদেরই কপাল, এ নিশ্চয়ই ওই নবাব যে, সে এসে গেছে, আর এখন সালা আমাদের এইভাবে ফেঁসে যাচ্ছি আমরা। তো এই করতে করতেই দেখে যে একজন বেশ সম্ভ্রান্ত চেহারার এক মুসলমান ভদ্রলোক, সাদা কুর্তা পাজামা পরা, মাথায় ফেস টুপি, সে এগিয়ে আসছে। এগিয়ে এসে এদের খুব আদাব করে খুব ভদ্রভাবে বলছে যে আমি নবাব অমুক, আর আমি বেনারসে থাকি, এটা আমার গরিবখানা, আমি এখানে এসেছি, তো আপনারা এখানে পায়ের ধুলো দিয়েছেন, এটা দেখে আমার খুবই ভালো লাগছে, তবে যদি কিছু মনে না করেন আপনাদের পরিচয় জানতে পারি কি? তো সে বলছে, তো এরা তো ঘাবড়ে গেছে প্রথমে, তারপর বলছে যে না না, কোনো ব্যাপার নয়, আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি, এরকম আপনাদের মতো লোকেদের, শিক্ষিত লোকেদের সঙ্গে দেখা হওয়াটাই তো আমার মুশকিলের ব্যাপার, এইটা তো মানে একটু সাইডের দিকে জায়গাটা, আর এখানে সেরকম আমি মানে কোনো কোম্পানি পাই না, তো আপনারা এসেছেন, তো এটা তো খুব ভালো কথা, আপনাদের সঙ্গে গল্প টল্প করা যাবে, একটু সময় কাটানো যাবে। তো এরা পরিচয় দিয়েছে, বলছে খুব ভালো কথা, খুব ভালো কথা। তো বললো যে ঠিক আছে, আপনারা এসেছেন, আপনারা রেস্ট করুন, আজকে রাত্রিরের খাওয়া দাওয়া আমার তরফ থেকে, আমার খাওয়া দাওয়া তৈরি হচ্ছে, তো আপনারাও আমার সঙ্গে প্লিজ ডিনার করবেন। তো এরা বলেছে ঠিক আছে। তো তখন আরেকটু রাত হতে এদেরকে ডেকে নিয়ে এসে বসিয়েছে খাবারের জন্য। তো সে কাবাব, কোরমা, উল্টে দাওয়া কা পরাঠা, হ্যাঁ এই সমস্ত ব্যবস্থা, বিরিয়ানি ফিরিয়ানি ফিরনি, তার সঙ্গে একটা স্পেশাল শরবত, বললে যে এই শরবতটা খুব হজমি, এটা যদি খান তো তাহলে যে আর রিচ খাবার খাবেন সে সমস্ত হজম হয়ে যাবে। তো এরা তো খুব এনজয় করছে খাওয়া দাওয়া। আচ্ছা, নবাব এমনিতে খুব ভালো বক্তা,
সে মানে ওদেরকে নিজের পুরনো জামানার কথা বলছে, বেনারসের যে রাজা ছিলেন চেত সিং তার কথা বলছে। হ্যাঁ, তো এই ধরনের বিভিন্ন গল্প টল্প বলছে। তো এই ধরনের খানিকক্ষণ কথাবার্তা হওয়ার পরে নবাব যে এসে বলছে যে দেখুন, আপনাদের সঙ্গে একটা ব্যক্তিগত ব্যাপার আমি শেয়ার করছি। আপনাদেরকে এখানে কে এনেছে? তো বলছে যে এরকম রিজভি বলে একজন কেয়ারটেকার। তো বলছে রিজভি? এখানে তো শাহরুখের থাকার কথা, তো রিজভি কোথা থেকে? তো ঠিক আছে, তবে যেও আপনাদের এনেছে ও বড় বদতমিজ, ও আপনাদের সঙ্গে ঠিকমতো ব্যবহার করেছে কিনা জানি না, তবে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে বলছে যে দেখুন, একটা ব্যক্তিগত ব্যাপার আছে, আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই। তো বলে যে দেখুন, আমি যে এখানে এসছি, বেনারস এই বাড়িতে এসছি, এর পেছনে একটা বিশেষ কারণ আছে। তো বলছে কারণটা হচ্ছে এই, যে আমার বোনের এখানে বিয়ে হয়েছে, আমার ছোট বোন, তার এখানে বিয়ে হয়েছে। কিন্তু তার যে বর, সে লোকটা ভালো নয়। সে মানে চুরিচামারি করে বা 2 নম্বরই কাজ আছে তার, এবং আমার বোনের উপরে খুব অত্যাচার করে। তো আমার বোন থাকতে চাইছে না, ও ওখান থেকে পালিয়ে আসবে। তো এখন ন্যাচারালি এই ধরনের লোক সে তো মানে প্রবলেম ক্রিয়েট করবেই। তো সেই জন্য আমি মানে অনেক কষ্টে ওর কাছে খবর পাঠিয়েছি যে আজকে ও এসে যাবে এখানে এই বাড়িতে, আর ওকে নিয়ে আমরা চলে যাব। তো বলে ভালোই হয়েছে, আমার নিজেরও লোকজন রয়েছে, আর এছাড়া আপনারাও রয়েছেন। তো ওর বর যদি এসে কিছু ঝামেলা করবার চেষ্টা করে, তো আপনাদের সঙ্গেও মানে আপনারাও আমাকে হেল্প করবেন। তো এরা তখন তো কিছু বলেনি। তো বলছে যে এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আপনারা এবারে রেস্ট করুন। আর মানে আমার যখন ওরা আসবে, আমার বোন যখন আসবে, তখন আমি আপনাদের ডেকে নেবো, যে যদি কিছু আপনাদের হেল্পের দরকার হয়। তো এই বলে এরা নিজেদের ঘরে চলে গেছে। নবাব যা করছিল নিজের, সেও করছে। তো এক বন্ধু বলছে যে ভাই, এটা এদের ব্যক্তিগত ব্যাপার, আমরা বাইরে থেকে এসেছি, এদের কাউকে চিনি না, এর মধ্যে কে ঠিক কে ভুল, কে ঠিক কথা বলছে কে ভুল কথা বলছে জানা নেই, এর মধ্যে আমরা নাই পড়লাম। তো বলে আরে ছাড়, নিজেদের নিজেরা নিপটে নেবে, আমরা তো কি, আমরা তো 2-3 দিনের জন্য আছি, আমরা ফেরত চলে যাব, কোনো ব্যাপার নয়। তো বলছে আচ্ছা ঠিক আছে। এই করে এরা আবার ঘুমিয়ে পড়েছে। তো বলছে অনেক রাত্রিরে, মানে অনেক দের মানে দেরি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, গভীর রাত। ঘড়ি টড়ি নেই, তবে বোঝা যাচ্ছে যে হয়তো 2টো-2:30 বাজে এরকম সময়। তো হঠাৎ শুনে যে সে নবাব, যে সে জোরে চিৎকার করে বলছে যে আসুন, আপনারা আসুন, আমার বোনকে আমি ধরে রাখতে পারছি না। তো গিয়ে এরা দেখে যে সেখানে এক মহিলা, সালোয়ার কামিজ পরা, বোরখা উপর থেকে চুন্নি নেওয়া। তো সে মানে একদম মানে পাগলের মতো ব্যবহার করছে। আর একটা ওখানে একটা সিঁড়ি, সেটা দিয়ে মানে উপরে উঠে যাওয়ার চেষ্টা করছে। তো সে নবাব যে বলছে যে প্লিজ আমাকে হেল্প করুন, একে ধরুন একটু, কেননা এ মনে হচ্ছে পাগল হয়ে গেছে, মানে ওই সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে। তো এরা মানে ধরবার জন্য দৌড়েছে। তো এমন সময় নবাবের হাত ছাড়িয়ে ওর বোন সিঁড়ি দিয়ে একদম মানে দৌড়ে দৌড়ে উপরে উঠে গেছে, উঠছে আর কি। তো এরা নবাব যে ওর পেছন পেছন দৌড়চ্ছে, আর এরাও ওর পেছনে উঠছে। আচ্ছা, বলছে যে সিঁড়িগুলো একটু অদ্ভুত, মানে নর্মালি কি হয় যে একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা, তিনতলা থেকে চারতলা, এটা মানে একটার পর একটা সিঁড়ি হয়। তো বলছে কিন্তু এটাতে সেরকম নয়, সিঁড়িটা একতলা থেকে দোতলা এক জায়গায়, আবার সেটা থেকে একটু অন্যদিকে গিয়ে দোতলা থেকে তিনতলা, এরকম ভাবে করা। তো এরা তো পেছন পেছন দৌড়েছে। তো দৌড়ে করতে করতে 4তলার ছাদে পৌঁছে গেছে। তো 4তলার ছাদে মানে চারিদিকে, ওখানে তো চারিদিকে অন্ধকার। আর মেয়েটা মানে ছাদের পাঁচিলের কাছে গিয়ে ওখান থেকে বললো আমরা দেখলাম যে ও নিচে লাফিয়ে পড়লো। আর ভাই, ভাইজান বলে চিৎকার করে ওখান থেকে নিচে লাফিয়ে পড়লো। আর যে নবাব, যে সেও বেহনা বলে চিৎকার করে উপর থেকে নিচে লাফিয়ে পড়লো। তো এরা নিচে তাকিয়ে অন্ধকারের মধ্যে দেখছে যে দুটো বডি তো পড়ে আছে, চারিদিকে রক্ত এরকম। তো এরা তো ভীষণ ভয় পেয়ে গেছে, বলছে যে আরে এ তো মানে ডেঞ্জারাস ব্যাপার হয়ে গেল, এরকম তো হওয়া উচিত ছিল না। তো বলছে যে চল তাহলে আমরা নিচে যাই। তো তখন তো মানে ভয়ও লাগছে। তো এরা কোনো রকম ভাবে মানে নিচে আহ, সিঁড়ি খুঁজে পাচ্ছে না, বারান্দা খুঁজে পাচ্ছে না, কোনো রকমে নিচে পৌঁছেছে। তো নিচে পৌঁছে এরা তো আশ্চর্য,
বলছে যে ওদের যে ঘরটা সেটাতে আলো জ্বলছে, বাকি যে এত আলো ফালো ছিল, এত লোকজন কিচ্ছু নেই, কেউ নেই, সব ফাঁকা। তখন এরা যে মানে পেছন দিকে যে উঠোন সেই দিকটায় গেছে, সেখানে গিয়ে দেখে যে বডিগুলোও নেই, সেটা অন্ধকার, এমনি মানে কাঁচরা যেরকম পড়ে থাকে সেরকম হয়ে রয়েছে। আর সেখানে না তো বডি আছে, না লোকজন আছে, না আলো টালো আছে, কিছু আছে। তখন এদের লেগেছে যে বিশাল ভয়। তখন এরা বুঝেছে যে মানে এটা তো মানে নর্মালি এরকম হয়নি, এটা মানে কোনো অশরীরী ব্যাপার আছে বা কোনো ভৌতিক ব্যাপার আছে। তখন এরা ভয় পেয়ে বাড়িটার থেকে বেরিয়ে মানে মেন রাস্তায় বেরিয়ে এসছে। এখন অত রাত্রিরে মেন রাস্তার উপরে তো আর কে থাকবে, কেউ কোথাও নেই, ফাঁকা। তো এরা একদিকে ঘুরে সেদিক দিয়ে মানে প্রায় দৌড়ে রওনা হচ্ছে। তো দৌড়ে রওনা হয়েছে, খানিক দূর এসে দেখে যে এখানে একটা চাঁদমারি করা আছে। চাঁদমারি হচ্ছে আগেকার দিনে একটা টার্গেট প্র্যাকটিস করবার জন্য একটা মানে 3 দিক ঘেরা একটা এনক্লোজার বানানো থাকতো, আর তার মধ্যে দাঁড়িয়ে টার্গেট বানানো থাকতো, তার মধ্যে বন্দুক চালানো প্র্যাকটিস করতো। তো ওরা দেখে যে 3-4 জন সাহেব ওখানে মানে বন্দুক চালানো প্র্যাকটিস করছে। তো ওদের ওই অবস্থায় দেখে তারা এগিয়ে এসছে, বলছে কি ব্যাপার, কি হচ্ছে? তো তখন ওরা এরকম বলেছে। তো বলছে আরে তোমরা খুব মানে ঠকে গেছো। বলছে এখানে এরকম একটা এরকম হন্টেড বাড়ি আছে, সেখানে অনেকে এরকম এক্সপিরিয়েন্স করেছে। তো তোমাদেরকে নিশ্চয়ই ওই রিজভি টাকার লোভে তোমাদের এখানে রাখিয়ে দিয়েছে। এটা মানে বাজে ব্যাপার হয়েছে, তবে ওটা মানে ভালো জায়গা নয়, তোমরা ওখানে থেকো না। তো বলছে আমরা তাহলে কি করবো, আমাদের তো এই অবস্থা। তো বলছে এক কাজ করো, এই জায়গাটার নাম হচ্ছে চেতগঞ্জ, আর এখান থেকে আরেকটু এগিয়ে হচ্ছে চেতগঞ্জ থানা। তো তোমরা চেতগঞ্জ থানায় চলে যাও, গিয়ে বলো যে তোমাদের সঙ্গে এরকম এরকম হয়েছে, আর তোমাদেরকে ওখানে মানে রাত্রিরে থাকবার জন্য পারমিশন চাও। তো এরা তো কোনো রকমে হাঁপাতে হাঁপাতে ওখানে পৌঁছেছে, দিয়ে পুলিশকে বলেছে। তো পুলিশ বলেছে যে তোমরা কিছু খোঁজ খবর না নিয়ে এরকম ভুলভাল জায়গায় এসছো কেন, তোমাদের এটা আসা উচিত হয়নি। তো যাই হোক, ওদের ওখানে থাকবার জায়গা দিয়েছে, বলছে তোমরা এখানে থেকে যাও, আর কালকে সকালবেলা গিয়ে নিজেদের জিনিসপত্র নিয়ে এখান থেকে। তো যাই হোক, তারপরের দিন সকালবেলা ওরা ফিরে এসছে। তো তখন তো না তো রিজভি না কেউ কেউ কোথাও নেই। তখন ওরা দেখে যে ওদের জিনিসপত্রগুলো পড়ে আছে, সেগুলো কেউ কিছু নেয়নি আর কি। তো ওরা সেই জিনিসপত্র কালেক্ট করে আর এদিক ওদিক কোনো দিক না দেখে ওরা ওখান থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, পুলিশওয়ালা বলছে যে বহুকাল আগে অ্যাকচুয়ালি এরকম সত্যি হয়েছিল। ও যে মানে প্যালেসটার যে মালিক ছিল, তার বোন এরকম ওখানে সুইসাইড করেছিল, এবং ও বোনকে খুব ভালোবাসতো। তো সেই জন্য ও সেটা সহ্য করতে না পেরে ওখানেই সুইসাইড করেছিল। তো বলে তারপরে থেকে ওখানে কেউ থাকতে পারে না, ওখানে যে থাকে তার মানে অনেক সময় এদের এরকম অসুবিধা হয়। তবে সবাই এটা দেখতে পায় না, কেউ কেউ কোনো কোনো সময় এটা এরকম হয় আর কি। তো যাই হোক, তো সে ভদ্রলোক যে গল্প বলছিল সে বলল যে বিরূপাক্ষ বাবু, সে বললো যে এই হচ্ছে গল্প। তো এরা তো খুব মানে আশ্চর্য হয়ে শুনেছে যে এরকম গল্প। তো বলে তারপরে আর কি, বলে আমরা তো ফেরত চলে এলাম। আচ্ছা, গাজীপুরে আমাদের এক বন্ধুর বাবা থাকতো, তাদের বাড়ি গেলাম। তো সেখানে গিয়ে আমার এক বন্ধুর ব্রেন ফিভার হলো। সে যখনই মানে কিছু বলতে যায়, সেই এই লাফালো, এই রক্ত, এই পড়ে আছে, এরকম ভাবে কথাবার্তা বলতো। বলে আমার আরেক বন্ধু খুব অসুস্থ হয়ে পড়লো, টাইফয়েড হলো, তখনকার দিনে তো টাইফয়েড খুব ডেঞ্জারাস অসুখ ছিল। তো বললে যে আমাদের মোটামুটি খুব মানে ভালো এক্সপিরিয়েন্স এটা হয়নি। তো বলে যে গল্প এই পর্যন্ত, এখন যা তোরা শুয়ে পড়, তাহলে আবার ভয়টা পাবে। তো যাই হোক, তো এই গল্পটা আমি সেই সময় পড়েছিলাম। তো ঠিক আছে, ভালো কথা। মানে গল্পটা একটা মানে বেশ একটা ভয়াবহ ব্যাপার আছে, একটা হিস্টোরিক্যাল ব্যাপারও আছে। তো এইটা আমার বেশ ভালো লেগেছিল গল্পটা। যাই হোক, তারপরে অনেক সময় পার হয়ে গেছে। আমি 10+2-তে কিছুদিন বেনারসে ছিলাম, কিন্তু মানে এইটা নিয়ে আর কিছু করবার বা দেখবার আমার সুযোগ হয়নি। আচ্ছা, তারপরে আরো কিছুদিন যায়, আমি ডাক্তারি পাশ করি। ডাক্তারি পাশ করবার পরে কিছুদিন চাকরি বাকরি করি। চাকরি টাকরি করবার পরে আমি ডব্লিউএইচও তে চান্স পেয়ে যাই অ্যাজ ন্যাশনাল অফিসার ফর লেপ্রেসি অ্যান্ড ট্রপিক্যাল ডিজিজেস। তো এই পজিশনটা আমি 2004 থেকে নিয়ে 2011 অব্দি ছিলাম। তো তখন আমার যে কাজ ছিল তার মধ্যে একটা কাজ ছিল যে দেশের বিভিন্ন জায়গায় যে হ্যাঁ, সরি, ওটা একটা ওই টাইম লিমিট থাকে জুমে, ওটা শেষ হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তো উম, আচ্ছা, এখন বিভিন্ন জায়গায় আমার যাওয়ার প্রয়োজন হয়। তো এরকমই একবার আমি ইউপি ট্যুর করছি। তো ইউপিতে প্রথমে লখনউ। তো লখনউয়ে কাজ করবার পরে আমার মানে লখনউ থেকে, লখনউ আর বেনারসের মাঝখানে কিছু ডিস্ট্রিক্ট ছিল, সেখানে যাওয়ার প্রয়োজন ছিল। তো ওখান থেকে বেনারস কাছে, তো এটা ঠিক হলো যে আমি ওখান থেকে ট্রেনে করে বেনারস চলে যাব। আর বেনারস থেকে তারপরে ফ্লাইট নিয়ে ওখান থেকে দিল্লি ফেরত যাব। তো ঠিক আছে। এখন বেনারসে আমার একদিন থাকবার কথা, থেকে ওখান থেকে আমি চলে যাব আর কি। তো বেনারসে আমি নেমেছি। তো আমাদের যে ওখানকার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বা স্টেট কোঅর্ডিনেটর ছিল, জোনাল, ইয়েতে ইউপিতে আবার আমাদের 3টে জোন ছিল। তো ইস্টার্ন জোনে যে ছিল অনুজ দেশপান্ডে, তো সে আমাকে ওখান থেকে রিসিভ করে নিয়ে গেছে হোটেলে। তো বলছে যে স্যার, আচ্ছা, আমার সঙ্গে অনুজের খুব মানে ভালো টার্মস ছিল আর কি। তো ও বলছে যে স্যার, আপনার সঙ্গে, আপনার তো মানে হিস্টোরিক্যাল জিনিস এবং আহ, মানে হেরিটেজ প্রপার্টি প্রপার্টি এগুলো খুব ভাল লাগে। তো বেনারসে তো এরকম ছড়ানো চারিদিকেই, মানে সবটাই তো হেরিটেজ। তাহলে এই, হ্যাঁ, তা বটে, বেনারস তো পুরোটাই হেরিটেজ। তা বলছে যে আপনার একটা থাকবার যে ব্যবস্থা করেছি সেটা একটা হেরিটেজ হোটেল। তো আপনাকে ওখানে নিয়ে যাচ্ছি, তো চলুন, বেশ ভালো লাগবে জায়গাটা। ঠিক আছে। তো বলছে যে আপনি এখন তো রেস্ট নিয়ে নিন, সন্ধ্যেবেলা এসে আমি আপনাকে খাবার জন্য নিয়ে যাব। তো খাওয়া দাওয়া করে আমরা কিছু কথাবার্তা বলে তারপরে আপনি ঘুমিয়ে পড়বেন, কালকে সকালবেলা এখান থেকে আমি আপনাকে এয়ারপোর্টে ড্রপ করে দেবো। আচ্ছা, তখন যে বেনারসের এয়ারপোর্ট ছিল সেটা শহর থেকে আবার একটুখানি দূরে আর কি, মানে 2-3 ঘন্টা দূরে ছিল। তো বলে যে আমি আপনাকে ওখানে ড্রপ করে দেবো। ভাই ঠিক আছে, ভালো কথা। তো আমি তো গেছি, যে হোটেল, সেখানে আমাকে নামিয়ে দিয়েছে, চেক ইন করা হয়েছে। তো আমি দেখছি যে হোটেলটা বেশ মানে পুরনো একটা প্যালেস টাইপের কিছু একটা ছিল। তো ওইখানে আর কি হোটেলটা। তখন জয়পুরে আগে আমি এরকম অনেক দেখেছি, জয়পুরে এরকম অনেক হোটেল আছে আর কি, যে হুম, যেগুলো একসময় কোনো রাজা বা মানে ঠাকুর সাহেবের প্যালেস ছিল, এখন সেগুলো যে ইয়ে হয়ে গেছে, হোটেল হয়ে গেছে। তো ঠিক আছে, আমাকে ওপর একটা ঘর দিয়েছে দোতলায়। তো সেখানে আমি গেছি, দিয়ে জিনিসপত্র রেখে টায়ার্ড ছিলাম, সকালবেলা বেরিয়েছি, আমি ঘুমিয়ে পড়েছি। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়বার পরে হঠাৎ আমার ঘুম ভেঙে গেছে। আমার মনে হচ্ছে যে আমি মানে খাটের থেকে আমি উপরে উঠে যাচ্ছি, মানে শূন্যে উঠে যাচ্ছি। এবং মানে আমাকে কেউ ফেলে দেওয়ার চেষ্টা করছে, মানে খাটটা থেকে যেন আমাকে কেউ ফেলে দেওয়ার চেষ্টা করছে। মানে এটা আচ্ছা, ফিলিং আমার না একটা, সত্যি সত্যি দেখছো যে উপরে উঠছে, উপরে যাচ্ছে? না না না, আমি সত্যি দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ। আমার মনে হচ্ছে মানে ঘুমের মধ্যে ঘরে, মানে ঘুমের ঘোরে মনে হচ্ছে যে আমি যেন মানে আমাকে বিছানা থেকে কেউ উঠিয়ে তুলে দেওয়ার চেষ্টা করছে। ও। আর যেন কেউ আমাকে মানে ঠেলে ফেলে দিচ্ছে। হুম। তো মানে কিছুটা ঘুমের মধ্যে কিছুটা জেগে আছি, এরকম একটা ফিলিং। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে মানে খুব বাজে লাগছে আর কি, মানে একটা সেন্স অফ ডেসপন্ডেন্সি, মনে হচ্ছে যে কিছু ভালো নাই, মানে খুব খারাপ, এরকম একটা ফিলিং হচ্ছে, এটা ভীষণ নেগেটিভ ফিলিং হচ্ছে। হবে হয়তো বেশি টায়ার্ড আছি সেজন্য এরকম লাগছে, আমি আবার ঘুমানোর চেষ্টা করছি, আবার ওরকম হচ্ছে। তো এই করতে করতে ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, আমি উঠে পড়েছি। আচ্ছা, উঠে পড়েও কিন্তু মানে শরীর একদম ভাল লাগছে না, মনে হচ্ছে কিরকম একটা অদ্ভুত, মানে একটা জ্বর জ্বর ভাব, একটা উইকনেস, এরকম একটা মানে ভীষণ একটা বাজে ফিলিং হচ্ছে। এরকম কেন হলো, কোথায় শরীর টরীর খারাপ হবে, পরে জ্বর টর আসবে, এরকম সামথিং। তো এই করতে করতে অনুজ এসে গেছে আমাকে রিসিভ করতে। तो আমার অবস্থা দেখে বলছে যে স্যার क्या बात है। তা বললো যে अनुज मेरी तबीयत एकदम सही नहीं है। তো বলছে চলো খানা वाना खाते हैं फिर देखते हैं। আচ্ছা, এখন অনুজ দেশপান্ডে হচ্ছে ভেজিটেরিয়ান, আমাকে নিয়ে গেছে একটা নন ভেজ। তো বলছে যে বাঙালি কে লিয়ে मैंने मच्छी का बंदोबस्त किया है। তো ঠিক আছে, ভালো কথা। কিন্তু খেতে বসে মানে আমি একদম খেতেও পাচ্ছি না, আমার একদম বাজে লাগছে। तो हम बोलना भी अनुज देखो, मुझे अच्छा नहीं लग रहा है, खाने की भी इच्छा नहीं हो रही है। आप हम चलते हैं, वापस মানে चलते हैं। মেজাজটা বিগড়ে গেছে আর কি। হ্যাঁ, মেজাজ বিগড়ে গেছে, শরীরটা মানে একদম গা ম্যাজ ম্যাজ করছে, ভীষণ উইক লাগছে, মনে হচ্ছে জ্বর আসছে এরকম, মানে একটা অদ্ভুত একটা ফিলিং হচ্ছে।
তো যাই হোক, আমি তো ফেরত চলে গেছি। আচ্ছা, এমনিতেও ঘুম ঘুম পাচ্ছিল, আমি আবার শুয়ে পড়েছি বিছানায়। একটু পরে, মানে 3-4 ঘন্টা পরে, আবার ওরকম মনে হচ্ছে যে আমি বিছানা থেকে পড়ে যাচ্ছি, আমাকে কেউ ঠেলে ফেলে দিচ্ছে এরকম। আচ্ছা, তখন গরমের সময় ছিল। তো আমি ভাবছি যে কি জানি এসির জন্য এরকম মনে হচ্ছে, আমি ঘর থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে আমি ভাবছি যে একটু ছাদে যাই, ছাদে গেলে হয়তো বেটার লাগবে। বাইরের হাওয়াটাও একটু হলে বেটার লাগবে, কেননা নিশ্চয়ই এখন বাইরে দরজা ফরজা বন্ধ করে দিয়েছে, তো এখন উপরে ছাদে যাওয়াটাই বেটার, আমার এরকম মনে হচ্ছে। তো কিন্তু মানে ওই সিঁড়ি, একদিকে সিঁড়ি, আবার সেটার থেকে অন্য করিডোর দিয়ে তারপরে আরেকটা সিঁড়ি, এরকম করে আলটিমেটলি আমি 4তলার ছাদে পৌঁছেছি। আচ্ছা, 4তলার ছাদে আমার মনে হচ্ছে যে মানে যেটা মানে ছাদের কার্নিশ বা পাঁচিল যেটা, মানে সেটার দিকে যেন আমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। মানে আমি এটা ফিল করছি যে আমাকে যেন কেউ টেনে নিয়ে যাচ্ছে ওই দিকটা। তো আমি কিছুটা এগোলামও, দিয়ে আমার হঠাৎ মনে হলো যে ভাই, পুরোনো বাড়ি বলা যায় না, এখানে ভাঙা ফাঙা আছে কি, পড়ে যদি পড়ে টরে যাই। তো আমি ওখানেই দাঁড়িয়ে গেছি। তো দাঁড়িয়ে আমি খানিকক্ষণ অপেক্ষা করে, আমরা আমার মানে তবুও ভাল লাগছে না আর কি, মানে ফ্রেশ এয়ারেও খুব একটা ভাল লাগছে না। তো এই করে আমি আলটিমেটলি আবার নিচে আমার ঘরে এসে গেছি। ঠিক আছে, তারপর আবার বিছানায় শুয়েছি, আবার ওরকম মানে ভীষণ ডিস্টার্ব ঘুম, শরীর ভাল লাগছে না, এরকম একটা অ্যাটমসফিয়ারের মধ্যে সামহাও রাত শেষ হয়েছে। আমি উঠে তাড়াতাড়ি ড্রেস ফ্রেস পরে, চান টান করে, চান টান করতে একটু বেটার লাগলো, তো চান টান করে আমি রেডি হয়ে গেছি। তো এই করতে অনুজ এসে গেছে। তো বলছে যে স্যার, তা বললাম যে अनुज थोड़ा जल्दी निकल लेते हैं, एयरपोर्ट में बैठ लेंगे। तो বলছে আচ্ছা ঠিক আছে। তো এই বলে আমরা মানে বেরোবো আর কি, তো হোটেল থেকে চেক আউট হচ্ছি। তো আমি হোটেলওয়ালাকে বলছি যে अच्छा ये होटल ये हेरिटेज होटल है? बोले हाँ। तो बोले ये कोई नवाब का पैलेस था पहले, और काफी समय से ऐसा ही खाली पड़ा था। तो बोले अभी तो ये सब एरिया में डेवलपमेंट हो गया है, तो हमारे जो ओनर हैं उन्होंने ये खरीद के इसको बहुत अच्छी तरह से उन्होंने रेनोवेट कराया, मगर बेसिक स्ट्रक्चर वही रखवा दिया। तो बोले कि अब ये होटल है, काफी अच्छा चलता है। तो हम बोले अच्छा ये एरिया का नाम क्या है? तो बोलছে चेतगंज। হ্যাঁ। तो हम बोलছি ও মাই तो গড। हम बोलছি যে अच्छा ये चेतगंज थाना यहाँ से कितना दूर है? बोला साहब ये आधा किलोमीटर दाहिने हाथ घूम के यही मेन रोड पे ही है, थोड़ा आधा किलोमीटर आगे चलोगे तो वो थाना मिल जाएगा। तो हम बोलছি यहाँ पे कोई चांदमारी हुआ करता था? बोले हाँ हाँ साहब, आपको कैसे मालूम? तो बोले यहाँ पे एक जगह है, वो अभी तो वहां पे मकान वकान बन गया है, मगर उसको चांदमारी बोलते हैं, वहां पे चांदमारी हुआ करता था। तो मुझे अच्छा। तो उन्होंने जी एक चीज बता सकते हो, ये पहले जो मकान था इसका कोई नाम था क्या? अभी तो कुछ और है होटल का नाम। तो मुझे हाँ साहब, इसको गुलाब मंजिल कहते थे। আমি তো প্রায় ওখানে বসে পড়বার মতো অবস্থা। মাই গড, দ্যাটস গড। অ্যান ইন্টারেস্টিং টুইস্ট। এত ইন্টারেস্টিং। তো আমি তো अनुज से पूछा, सर क्या हो गया? তা বলছি कुछ नहीं, চলো अब গাড়ি में উঠতে। তো গিয়ে গাড়িতে বসেছি। গাড়িতে বসে আমি এই পুরো গল্পটা ওকে বলেছি। বলে माय गॉड सर, ये तो মানে गजब हो गया। ठीक है, ये कैसे हुआ? बोले पता नहीं भैया, इसको कहते हैं डेस्टिनी, या जो भी बोल लो, ये मेरे साथ ऐसा हुआ। যাই হোক, তারপরে আমি এয়ারপোর্টে এসে ওখান থেকে ফ্লাইট ধরে ফেরত চলে গেছি। আচ্ছা, সময় এগিয়ে যায়। আমি 2011-এ ডব্লিউএইচও চাকরি ছেড়ে দিই। আহ, অনুজ দেশপান্ডে ওখানেই রয়ে যায়, মানে ডব্লিউএইচও তেই রয়ে যায়, বিভিন্ন ডিপার্টমেন্টে থেকে। আচ্ছা, ও তারপরে মানে লাস্ট ওর পোস্টিং পাটনায় ছিল। আচ্ছা, আমি তারপরে ছেড়ে দিয়ে আহ, অন্যান্য জায়গায় কাজ করেছি, তারপরে কেয়ার ইন্ডিয়া থ্রু দিয়ে, তারপরে এখন মানে এটা, এখন যে ঘটনাটা বলছি এটা 1-1.5 বছর আগেকার কথা। তো আমি তারপরে পিরামল ফাউন্ডেশন, তো আমরা পিরামল ফাউন্ডেশনের একটা মিটিং এ রাঁচি গেছি। তো রাঁচিতে একটা হোটেল আছে, বিএনআর হোটেল বলে।
ওটা বহু পুরনো, মানে রাঁচি এক সময় আহ, মানে বাংলা থেকে আর কি লোকজন চেঞ্জে যেত। চেঞ্জ মানে হাওয়া বদল বলা হতো তখনকার দিনে। ঠিক কথা। তখনকার দিনে অনেক রোগের তো ভালো ট্রিটমেন্ট ছিল না, তো বলা হ্যাঁ, হতো যে অন্য জায়গায় গিয়ে যদি থাকো, বিশেষ করে কোনো পাহাড়ি জায়গায়, তো তাহলে পরে যেখানে মানে হাওয়া টাওয়া খুব পরিষ্কার, সেখানে অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যাবে। বিশেষ করে যাদের মানে ডাইজেস্টিভ প্রবলেমস হতো, তাদেরকে বলা হতো যে তোমরা মানে পশ্চিমে চলে যাও। তো এখন যেটা ঝাড়খণ্ড মানে মধুপুর, গিরিডি, দেওঘর, হ্যাঁ, এই সমস্ত জায়গায় বা রাঁচি, এই সমস্ত জায়গায় যেত লোকজন। তো আহ, তখন সত্যজিৎ রায়ের ওই এখন সিনেমাটাও এটার উপরেই। হ্যাঁ 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 হ্যাঁ। তো আহ, আচ্ছা, তখন সাউথ ইস্টার্ন রেলওয়ে ছিল, বেঙ্গল নাগপুর রেলওয়ে প্রাইভেট। তো ওরা দুই জায়গায় দুটো খুব বড় হোটেল বানিয়েছিল, একটা পুরীতে একটা রাঁচিতে। তো সেই বিএনআর হোটেল অনেকদিন রেলওয়েরই প্রপার্টি ছিল, তবে রিসেন্টলি ওটা কোচের বলে একটা বিজনেস গ্রুপকে বিক্রি করে দেওয়া হয়। এবং ওরা যে মানে হোটেলটাকে পরে মডিফাই করে এখনো বিএনআর হোটেল চলে, এবং বেশ ভালো, মানে 4 স্টার প্রপার্টি ওটা। তো ওখানে কিছু কিছু ওরা সেই পুরোনো আমলের যে ঘর ফরগুলো ছিল, সেগুলো ওরা রেখে দিয়েছে, মানে সেগুলো এখনো ওয়ার্কিং আর কি। আর সেগুলোকে মানে ওরা হেরিটেজ রুমস বলে, আর কিছু নতুন বানিয়েছে এটসেট্রা। আর কিছুটা অংশ ওর মানে আরেকটা একটা বড় বাংলো টাইপের একটা ছিল ওর মধ্যে, সেটা এখনো রেলওয়ে প্রপার্টি। আচ্ছা, ওটা হচ্ছে জাস্ট মানে রাঁচি স্টেশন থেকে বেরিয়েই রাস্তার উল্টো দিকে। আর বিশাল বড় ক্যাম্পাস, মানে মনে হয় 1-1.5 মাইল একদিকে, 1-1.5 মাইল আরেক দিকে, এত বড় ক্যাম্পাস আর কি ওদের। তো ওর মধ্যে মানে স্টেশনের অত কাছে থাকলেও স্টেশনের কোনো আওয়াজ ফাওয়াজ শোনা যায় না, মধ্যে সে বড় বড় গাছ পুরনো। আর হেরিটেজ রুমগুলো ওইদিকে আর কি। আচ্ছা, হেরিটেজ রুমগুলো কিন্তু বাংলোর মতো, মানে একটা বড় রুম সামনে, তার পেছনে একটা ড্রেসিং রুম, তার পেছনে টয়লেট, হ্যাঁ, ওখানে সেই পুরনো আমলের ফার্নিচার ফার্নিচার দা এরকম, মানে বেশ একটা হেরিটেজ টাইপের বানানো। আর বাইরে একটা মানে সেই আগেকার দিনের সেই প্লান্টার্স চেয়ার দেওয়া রয়েছে, যেটাকে আমরা ইজি চেয়ার বলি। তো এখন যে কোনো কারণেই হোক, আমাকে আর আমার বসকে ওই দুটো হেরিটেজ রুম দিয়েছে। তো সন্ধ্যেবেলা আমরা মানে একটু ড্রিঙ্ক ফ্রিঙ্ক নিয়ে বসেছি। তো আমার বসকে এই গল্পটা আমি আমার বসকে বলছিলাম, হুম। এই গোলাপ মঞ্জিলের গল্পটা। হুম। तो बॉस बोलते जे अरे डॉक्टर बैनर्जी, आपका तो काफी ऐसे पिक्यूलियर एक्सपीरियंसेस हैं, इस तरीके से होता है। তো আমি না, হ্যাঁ স্যার ইয়ে ऐसा हुआ है। তো মানে গল্পটা যখন বেশ জমে উঠেছে, হঠাৎ আমার দরজায় খটখট খটখট আওয়াজ। তা আমি তাড়াতাড়ি উঠে যেই দরজা খুলেছি, দেখি অনুজ দেশপাंडे সামনে দাঁড়িয়ে আছে। আমি বলছি, अनुज तुम यहाँ पे? बोले सर मैं भी यही कॉन्फ्रेंस में आया था, सुना कि आप भी पधारे हैं रांची, तो मैंने सोचा कि चलो आपसे मिल के आते हैं। তো ও এখন মানে পাটনার স্টেট কোঅর্ডিনেটর, রাঁচিতে ওই কনফারেন্সটার জন্যই এসেছিল। তা আমি বলছি আও আও बैठो, তো ওকে বসিয়ে বসানো হয়েছে। তা বলছি, জানতে हो अनुज, আহ, আমি কিন্তু ওই আমাদের সঙ্গে বেনারসে যে ঘটনাটা ঘটেছিল, সেটার গল্প আমার বসকে বলছিলাম। আমার বসের নাম বিকাশ। তা বললাম যে বিকাশকে আমি ওই গল্পটা বলছিলাম। তো বলে, भाई जो सर, क्या एक्सपीरियंस था, और ये भी बात है कि मैं अभी भी आपके सामने आ गया। तो আমি বিকাশকে বলছি, স্যার यही वो बंदा है जिसके साथ में ये हुआ था, ये हमारे साथ में था जब मेरे साथ में ये हुआ था। बोले, ये भी गजब गजब का कोइंसिडेंस है। রিয়েলি রিয়েলি। তো এই হচ্ছে গল্প। আর মানে এইটা 3টে স্টেজে আর কি ব্যাপারটা। আমার ছোটবেলায় ওই গল্পটা পড়া, পরবর্তীকালে বেনারসে ওই বাড়িতেই পৌঁছে যাওয়া, এবং হুম। তারপরে তার গল্প বলতে বলতে ওর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে লোকটা, সেও ওখানে গিয়ে পৌঁছে যাওয়া আর কি। তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স। হোপফুলি তোমার ভাল লাগলো এটা শুনে। তো আমার সত্যি ভালো লেগেছে, এবং আমাদের মোটামুটি আগের প্ল্যান ছিল যে আই উইল অ্যাড মাই এক্সপিরিয়েন্সেস, কিন্তু আমার হুম। মনে হয় দিস ইজ ভেরি এলাবোরেট আর খুব সুন্দর। আমাদের যে মানে দর্শকদের জন্য দিস উইল বি এ ভেরি নাইস ভিডিও। তাই জন্য আমি আর আমার এক্সপিরিয়েন্সেস গুলো এবারে অ্যাড করছি না। দ্যাট উইল বি আনাদার এপিসোড, আমরা একসঙ্গে বসে আবার একটু চা খেতে খেতে উই ক্যান ডিসকাস। তো দিস ইজ রিয়েলি নাইস। আর এই যে যেভাবে বললে ওটা 3টে স্টেজে যে বললে, ইট ইজ রিয়েলি অ্যামেজিং। এটা একটা খুব সুন্দর লিখিত গল্প হতে পারে। তবে ওই দ্য আনফরচুনেট পার্ট ইজ নোবডি রিডস এনিমোর।
তো সেই জন্য সেটা করে এখন সেরকম কিছু লাভ হবে না, কিন্তু বাট অ্যামেজিং, দিস ইজ রিয়েলি অ্যামেজিং। অ্যান্ড কি বলবো, মানে এটা না, এই সুপার ন্যাচারাল এক্সপিরিয়েন্সেস এর ব্যাপারটা হচ্ছে কি, আমার যেটা দ্য ওয়ে আই লুক এট ইট ইজ দ্যাট the physical world which we identify with is actually a lot of energy waves. এনার্জি ওয়েভস হুম। থেকে কনজিল করা হলে সেটাকে ফিজিক্যাল ওয়ার্ল্ড এর মতো একটা হয় আর কি। যেটা যদি স্টার ট্রেক দেখা হয়, স্টার ট্রেক, হ্যাভ ইউ ওয়াচড স্টার ট্রেক? আমি দুটো একটা অরিজিনালটা, এপিসোড দেখেছি, হ্যাঁ। অরিজিনালটা, হ্যাঁ। তো হ্যাঁ। ওতে ওতে একটা ডাক্তারের ক্যারেক্টার ছিল। হুম। দ্যাট ডক্টর, মানে সেই সময় পিপল থট অ্যাবাউট সাচ এ কনসেপ্ট যে অনেকগুলো ফোর্স ফিল্ডস একসঙ্গে করে ওর শরীরটা তৈরি হয়েছিল। মানে হি ডাজন্ট এক্সিস্ট, বাট হুম। দেয়ারস এ লট অফ ফোর্স ফিল্ডস তৈরি হয়েছে থ্রু হুম। সার্টেন ফিজিক্স এর মানে আর কি টুলস এন্ড টেকনিক্স। এবং হুম। 20,000 ফিজিশিয়ানস এর যে নলেজটা, ওটাকে একটু হুম। মানে, এখন আমরা এআই বলি, তখন এআই বলে কিছু ছিল না, ওটাকে হুম। একসঙ্গে করে আর কি মানে কম্বাইন করে, দ্যাট দ্যাট ডক্টর ওয়াজ আ, মানে কি বলবো, কনজিউরড বিইং, তার মধ্যে ওই হুম। নলেজটা ছিল। আর ওর হুম। যে কোডিংটা, কম্পিউটারের কোডিংটা এমন ছিল যে হি কুড নট গেট আউট অফ দ্যাট সিক বে। ওই হুম। সরি, স্টার ট্রেকে একটা সিক বে বলে একটা কনসেপ্ট ছিল, যেখানে সবাই হুম। ট্রিটমেন্ট করা হতো। কেউ যদি অসুস্থ হয়ে যেত, তাহলে হুম। ওই সিক বের মধ্যে ট্রিটমেন্ট করা হতো। বাট হুম। সিক বে থেকে যেই ও বেরোতে চেষ্টা করবে, ওর শরীরটা উধাও হয়ে যাবে। মানে একবার দুবার আচ্ছা। হাতটা বের করেছে, হাতটা উধাও হয়ে যাচ্ছে, আবার ফিরিয়ে আনছে, the hand is again reappearing. হুম। So my point is that we consider ourselves physical beings. We have bodies which are solid, which we হুম। cannot go through. But হুম। at the same time, if you look at the atomic and the molecular structure, 99% of any atom is empty space. হুম। So supernatural beings যারা আছে আর কি, they exist in a certain frequency. It is something like a হুম। frequency. So we হুম। exist in another frequency, they exist in another frequency. তো কখনো কখনো কি হয়, হ্যাঁ। some people are blessed and হুম। they can connect with these frequencies. তো হ্যাঁ। I feel you are blessed, the way you have connected এই যে তিনটে স্টেজেস এ হলো, এটা হুম। সত্যি অদ্ভুত। মানে প্রথম প্রথম আমি, মানে আই এম ফ্র্যাঙ্কলি টেলিং ইউ, আমার একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল দ্যাট ইউ আর টকিং অ্যাবাউট আ রিটেন স্টোরি। আই থট ইট ওয়াজ ইয়ার হুম। পার্সোনাল এক্সপিরিয়েন্স। তারপরে when it turned into all that, আমি সত্যি মানে আই ওয়াজ ওভারজয়েড টু হিয়ার দিস। মানে এত সুন্দর গল্পটা তিনটে স্টেজে, কি বলবো। সো ঠিক আচ্ছা, আছে। এরকম কিন্তু আমার আরো আরো বেশ কয়েকটা হয়েছে। মানে আচ্ছা, যদি আমাদের সুযোগ হয় তো আমরা নিশ্চয়ই। আলোচনা করব। মানে হ্যাঁ, এরকম ধরনেরই মানে অনেক হয়েছে, যেগুলো এই ধরনের এক্সপিরিয়েন্সও আছে। আবার কিছু ধরনের লোকের সঙ্গে অ্যাসোসিয়েশন আছে, হ্যাঁ, যে যারা এই মানে তুমি যেরকম বললে যে একটা মিডিয়াম হয়ে যায়। তো ঠিক। এরকম একজনের সঙ্গে আমার পরিচয় ছিল কলকাতায়, জানি না ভদ্রলোক এখনো বেঁচে আছে কিনা। তো হুম, সে একটা মিডিয়াম ছিল যে যে আমাদের মানে বিভিন্ন এই ধরনের এক্সপিরিয়েন্সকে লিঙ্ক করতো, এবং সেই এক্সপিরিয়েন্স গুলো মানে অ্যাকচুয়ালি হয়েছে, আমার সামনে হয়েছে। তো হুম, সেই জন্য সেটাকে অস্বীকারও করতে পারি না। হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে সেটা জাস্ট বাই চান্স একটা কোইন্সিডেন্স হয়েছে এইভাবে। আবার এরকমও হয়েছে যে মানে হয়তো এরকম কারুর প্রেজেন্স আমি অনুভব করেছি যে যে আর এই পৃথিবীতে নেই। যেমন আমার দাদু ছিল, মানে আমার মায়ের বাবা। তো উনি ডাক্তার ছিল এবং আমার সঙ্গে খুব ভালো টার্মস ছিল ন্যাচারালি। মানে দাদু নাতির রিলেশন তো ভালো হয়, কিন্তু মানে যেহেতু উনিও ডাক্তার ছিলেন এবং আমি তখন মানে আই ওয়াজ অ্যাসপায়ারিং টু বি এ ডক্টর, তো এই সমস্ত ব্যাপার নিয়ে ওনার সঙ্গে আমি খুব ক্লোজ ছিলাম আর কি। তো ওনার প্রেজেন্সও আমি দু একবার অনুভব করেছি, এবং মানে সেটা নিয়ে এটা এখন বলবো না, সেটা নিয়েও মানে আছে আর কি, এক্সপিরিয়েন্স আনাদার আছে। এপিসোড, তো সেটা যদি আনাদার এপিসোড। সেই, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সেটাই। আর তুমি যেটা বললে যে একটা আলাদা মানে ডাইমেনশন, আমারও তাই মনে হয়। যে দেখো, ফিজিক্সে আমরা বলি যে মানুষ যে আওয়াজ শুনতে পায় সেটা 20 ফ্রিকোয়েন্সিস পার সেকেন্ডের থেকে নিয়ে 20,000 ফ্রিকোয়েন্সিস, কিন্তু এখন এর 10 গুণ বেশিও ফ্রিকোয়েন্সি ওয়ালা সাউন্ড হতে পারে।
যেটা মানে আমরা শুনতে পাই না, যেমন কুকুর আমাদের থেকে বেশি শুঁকতে পারে, আমাদের থেকে বেশি শুনতে পারে। বুঝতে পারে। এরকম অনেক জন্তু জানোয়ার আছে যারা আমাদের থেকে অনেক বেশি কালার আইডেন্টিফাই করতে পারে। তো হুম, এইগুলো যে ডাইমেনশনে, সেগুলো তো আমরা দেখতে পাই না বা বুঝতে পারি না। ধরো বিয়ন্ড ফিজিক্সও এরকম অনেক কিছু হতে পারে যে যেগুলো আমরা মানে এখনো পর্যন্ত পারসিভই করতে পারি না। তো বেশ, সেগুলোকে মানে রাইট অফ হ্যাঁ, করে দেওয়াটা হয়তো ঠিক নয়। মানে আমার দ্বিতীয় কথা বক্তব্য হচ্ছে হচ্ছে, হ্যাঁ, সরি, ইউ আর সেইং, প্লিজ গো। হ্যাঁ, যে যেমন ধরো আমাদের একটা ল্যাপটপ আছে, আমার এই ল্যাপটপটা আছে, এখন হুম, ল্যাপটপটা যখন পুরনো হয়ে গেল, এর মধ্যে যা মানে ডেটা আছে বা সফটওয়্যার আছে, এটা আমি একটা নতুন ল্যাপটপে ট্রান্সফার করে দিতে পারি, এই ল্যাপটপটা ডিস্ট্রয় করে দিতে পারি। তো মানুষের শরীরও তো সেরকম, হুম, যে তার যে সফটওয়্যার বা যে ডেটা তার মধ্যে আছে, সেটা তো ট্রান্সফার হতে পারে। সেই, এবং হয়তো মানে যাতে সেটা একটা প্রবলেম ক্রিয়েট না করে, সেই জন্য সেটা আমরা মনে রাখতে পারি না বা আমাদের মনে থাকে না। কিন্তু এরকমও আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমি দেখেছি যে একটি মেয়ে, সে আগের জন্মে কি ছিল, কিভাবে মরেছে, সে পরিষ্কার বলছে, আমার সামনে বসে বলছে সে। এবং সেইটা যখন মানে আবার থেকে দেখা হচ্ছে, সেটার মানে সেটা সত্যি কিনা দেখা হচ্ছে, দেখা যাচ্ছে যে সে যেটা বলছে সেটা একদম সত্যি কথা। তো এরকমও হয়েছে, না, যেটাকে এটা আমরা আমার জাতিস্বর। পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার মানে হ্যাঁ, এটাও পার্সোনালি আমার আছে। তো এটাও পার্সোনালি হয়েছে আমার সঙ্গে। হুম, তো যাই হোক, চলো, এই এই হচ্ছে মানে আজকের এপিসোড। পরে কখনো আবার এরকম ভাবে ফিক্স আপ করে কিছু একটা করা যাবে। ঠিক আছে। নিশ্চয়ই, নিশ্চয়ই। ঠিক আছে, আজকের মতো এই রইলো। অনেক ধন্যবাদ। হ্যাভ আ নাইস ডে। স্টে ইন টাচ। অ্যাবসলিউটলি, ইয়েস।